এখন আপনাকে আমি কিভাবে বুঝাবো যে আমি সুস্থ আছি? এখন বাচ্চা হলে তারপরে হয়তো ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে। এখন আমার একটা ট্রিটমেন্ট, আপনার আঙ্গুলটা তো জোড়া লাগছে, আপনার আঙ্গুলটা কাজ করতেছে। একটা পুরুষ মানুষ 4টা বিয়ে করতে পারে। আমার বড় ভাই সিনিয়র ভাই আছে, দেখি উনি কি বলে। যদি না টিকে সংসার তাহলে কি করবে? মানুষকে একজনের জন্য পড়ে থাকবে সারা জীবন। ইকরার আম্মুকে বলা হয়েছিল যে ডিভোর্স দিয়ে নিয়ে যান এখান থেকে। আমি জানি যে এই মহিলাই বলতে হয়, কারণ সে আমার মায়ের যোগ্য না। আমার মা কিন্তু অনেক শান্তশিষ্ট, আপনারা জানেন। আমার মা কোনো ভেজালে আসতে চায় না। তো মিশাবাইয়ের সামনে ছিল আমাদের ইকুইরা থানার পুলিশ, দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ ছিল। বলছি যে স্যার আমাকে ডিভোর্স লেটার দিয়ে দিতে বলেন, যেহেতু ওনার মেয়েকে নিয়েই যাচ্ছে এসে। তো উনি বলছে যে না, আমি মেনে নিছি। বলছে কি বলেন ভাই? বলছে আমি মেনে নিছি, আর হচ্ছে আমি ওর বয়স হইলে আমরা আনুষ্ঠানিকভাবে উঠাই দিব ওর হাতে। তো এখন যাওয়ার পরে যে পরের দিনই উনি ইন্টারভিউ করবে, সাংবাদিক সম্মেলন করবে, এটা তো আমাদের মনে একটুও সাই দেয় নেই যে উনি যে এই কাজগুলো করবে। ভাই এটা তো বললো যে আপনি সাদা কাগজে সাইন নিছেন, কবুল বলেন এসে এই বিষয়টা ক্লিয়ার। কবুল বলেন, এটাই কবুল বলেন। আচ্ছা, পবিত্র কোরআন শরীফ আছেন, ওইগুলো নিয়ে বসতে পারেন। মেয়ে মানুষ তো এটা কদর বেশি দিতে পারে। বলতেছে যান পায়ে ধরি, হাতে পায়ে ধরি। ও আমার শিখাই দিছে যে তুমি ভালো না, এই জন্য আমি চলে যেতে লইছিলাম। আমার মাফ করে দাও, আমার আম্মুর হাতে তুলে দিও না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি বলছি যে না, এইভাবে যদি আরেকটা দিন বের হয় তাহলে তো আমি গুম খুনের মামলা খাবো। এই জন্য ওর আম্মুর হাতে উঠাই দিচ্ছি। ওর বয়স যেহেতু হয়নি, ওর আম্মু বলছে বয়স হয়নি, তা বয়স হইলে তখন আনুষ্ঠানিক ভাবে উঠাই নিয়ে আসবো, চিন্তা ভাবনা আছে। অবশ্যই ওইটা সুস্থ, তবে একটু কনফিউজ আছে, যার জন্য একটা ট্রিটমেন্ট বাকি আছে। সেই ট্রিটমেন্টটা বাংলাদেশ হবে না, সেটার জন্য ইন্ডিয়াতে যাইতে হবে। তো ওইটা প্রসেসিং প্রায় শেষ। তো একটা সময় করে ওখানে যাব, ডক্টরের সাথে কথা হয়েছে। তো আশা করি ওই ট্রিটমেন্টটা কমপ্লিট হলে সে পুরোপুরি সুস্থ। আচ্ছা, আমরা অনেকেই জানি যে আসলে আপনি বললেন যে এখনো পুরোপুরি সুস্থ হয় না, কিন্তু কিছুদিন আগে একটা হয়েছে যে জুনিয়র সাকিবের ওয়াইফ নাকি প্রেগনেন্ট। তাহলে সুস্থ না হলে ওই মেয়ে কিভাবে প্রেগনেন্ট? একটা কথা বলি, এই নিউজটা কিন্তু ইকরা নিজে দিয়েছে, সাকিব কিন্তু দেয় না। আমি যদি সুস্থ না থাকতাম ও বলতো কিভাবে? ইকরা নিজে বলেছে, আমার সামনে একটা মেসেজ যে বলেছে, যখন ও বলছে তুমি আমার থেকে চলে গেলে, গিয়ে আমার বদনাম করো, তোমার উপরে আল্লাহ ঠাড়া পড়বো, গজব পড়বো, একই জিনিস। তারপরে ইকরা বলছে, মেসেজ এখনো আছে যে আমারে বরদোয়া দিও না, বরদোয়া দিলে তোমার সন্তানের গায়ে লাগবে। তো আওয়াজটা ওর কাছ থেকে আসছে। এখন ও কি বলছে ও ভালো জানে। মানে এখন আপনারা বুঝাইতে চাইতেছেন ইকরার পেটে সাকিবের বাচ্চা নাই, সেটা আমরা জানি না। ইকরা বলছে একটা মেয়ে ভালো বলতে পারে, আপনি তো জানেন না, সাকিব তো জানে। আমি জানি ভাই, আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছি। এখন আমার একটা ট্রিটমেন্ট, আপনার আঙ্গুলটা তো জোড়া লাগছে, আপনার আঙ্গুলটা কাজ করতেছে। এখন আপনার যদি এখানে একটু হালকা পাতলা যদি কোনো কাজ থাকে, এটা হলো ডার্জেন্ট ম্যাটার, বাট হচ্ছে আমি পুরোপুরি সুস্থ আছি শারীরিকভাবে। আর কিছু বলতে হবে? জি। এখন আপনাকে আমি কিভাবে বুঝাবো যে আমি সুস্থ আছি? এখন বাচ্চা হলে তারপরে হয়তো আমার যে অপারেশনটা বাকি আছে, এটা আমি না করলেও চলতে পারবো। আমার যেটা যেভাবে ডক্টর আমাকে রিলিজ দিয়েছেন, আমি ওই অপারেশনটা আমার ইচ্ছা। আমি যদি করলে করি, আর না করলে নাই। এইভাবে বাঁচতে হবে। আমি সুস্থ। হ্যাঁ, হইতে পারে। আরেকটা জিনিস হচ্ছে কি, ডক্টর রিলিজের সময় আমি ছিলাম এখানে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, যারা বড় ডক্টর ছিল, পরিচালক ছিল, ওনাদের সাথে কথা হয়েছে। ওনার যে কন্ডিশন, সেই কন্ডিশনে উনি বিয়ে করলে বাচ্চা কনসেপ্ট করবে। হ্যাঁ, বাচ্চা কনসেপ্ট করবে, এটা নিঃসন্দেহে ডক্টর বলে দিচ্ছে। তো এতটুকু তো আর কি এখানে তার বিষয়ে ক্লিয়ার করে বাকি আছে? বলতে গেলে সে পুরোপুরি সুস্থ। আচ্ছা, রিসেন্টলি বিডি ইমরান একটা ইন্টারভিউ দিয়েছে, এবং সেখানে বলছে কিন্তু আমরা ফ্রেন্ডরা দেখেছি যে জুনিয়র ও একদমই ফালতু কথা বলছো, যে একটা ফালতু মার্কা লোক। ওর বিষয়ে কথা বলতে আমার ঘৃণা লাগে। কেন জানেন? কারণ ও নিজেই বলছে আমি নাকি ওর ফ্রেন্ড না, আর ওইসব টিকটকার আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না। আচ্ছা ভাই, মানে বিডি ইমরান বলতে আপনার লুঙ্গি ইউজকে, আমি লুঙ্গি পরে যাইনি ভাই। আপনি প্রত্যেকটা ভিডিওতে দেখবেন আমি জিন্স প্যান্ট পরা ছিলাম। ওই কথাটাই তো ভুল বলছে। তাহলে ও কতটা লো মেন্টালিটির লোক আপনারা একটু বিবেচনা করেন। যে আমি কিন্তু ওর এখানে প্যান্ট পরে গেছিলাম। লুঙ্গি পেলে কোথায়? সময় দেখছে আপনার এইটা ভাই ভুয়া কথা। সাকিব ভাই, আপনি বলেন যে কোন টিকটকার আপনার ফ্রেন্ড না। হ্যাঁ, আমরা কিন্তু ইদানিং দেখেছি প্রিন্স মামুন ভালো একটা ছিল। ও লাইক দিয়েছে, একটা শতকে একটা বার্তা দিয়েছে, আপনি দেখেছেন? মামুন ভালো ছেলে, মামুন খুবই ভালো। আর ও কে কি করলো, উঠে আসছে। ও কে কি করলো টিকটকে আসছে পরে। ও লাইকিতে ছিল আগে, ডান্স করতো আগে হচ্ছে। যাই হোক ভাই, টিকটক আর সবাইকে বলি না, আমি বলছি বিডি ইমরান, ওই যে স্যাসরা, ও আগে কাজের জন্য আমাকে নক দিত অনেক নাটকে। আমি ওরে নিতাম না, কারণ
ওর এই চলাফেরা ভালো লাগে না আমার কাছে, মেয়েদের মতো। আচ্ছা অনেকে আচ্ছা, আপনি এখন বিডি ইমরানকে চেষ্টা বলতেছেন, বিডি ইমরানের সেলুন ওপেনিং আপনাকে তাহলে কেন বেশি ওর ওইটা জনগণ তো দেখছে যে সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমার ভিডিওতে প্রত্যেকটা পেজে। সো বিডি ইমরানের সেলুন উদ্বোধন আসছে জুনিয়র সাকিব। সো ওইখানে ও যদি বলে যে মুখে খেয়ে বুকে ঠোক দিয়ে মানে প্রচারে নিয়ে প্রচার করার পর যদি বলে যে ও আমার ফ্রেন্ড না, তাহলে ওর মতো চেষ্টা আমার ফ্রেন্ড কিভাবে হয়? বিডি ইমরানের বিষয়ে কিছুই বলার নাই। ওর মতো আমরা সেলুন খুলে হচ্ছে সেলুনের মধ্যে একটা পাড়া বানায় নিনি, ডান্সের পাড়া। এটা ডান্সের পাড়া বানায় নিছে, ব্যবসা প্রতিষ্ঠানে কখনোই দেখিনি এরকম কিছু করতে। ও যেরকম করে মেয়েদেরকে আইনা জেন্টস পার্লারে মেয়েদেরকে আইনা হচ্ছে ডান্স মান্স করা, এগুলো ভাই দেখতেও খারাপ লাগে। কারণ ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটা পবিত্র জায়গা। আপনার যে বাচ্চা হবে এটার দায়িত্ব নিবে কে সেটা বলেন। দায়িত্ব যদি হয় তখন আমি নিব, দায়িত্ব হইলে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে ওটা বাচ্চা আপনারই ছিল। কিন্তু ওই মানুষটাকে আর মাইনা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। যে মানুষটাকে যদি মেনে না নেন, ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা আছে কিনা? বিয়ে করার চিন্তা ভাবনা নেই। মানে বাবা মানে আলহামদুলিল্লাহ ভালো আছে। এরকম চিটার বাটপার যারা তাদেরকে যদি বাচ্চা হয় তাহলে সেটা মেনে আচ্ছা আপনি বলেন 3টা দিন আপনার ওয়াইফ কি আপনার সাথে 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ? 3 বছরও না, 3 মাসও না, 3 দিন থেকে বলতে পারবে আপনি খারাপ। তা আরো 3বার যে আসছিল তখন খারাপ দেখে নাই আমি, তখন তো 1 সপ্তাহ 15 দিন করে ছিল, তখন কি জানে না যে আমি খারাপ? তাহলে এইবার এসে ব্রাইডাল শুট দেওয়ার পরে, নায়িকা লুক দেওয়ার পরে কি, বধূ লুক দেওয়ার পরে কি আমি খারাপ হয়ে গেলাম? এই লুকটা নাকি আপনি জোর করে করাইছেন। ও পার্লারে কেউ তো বললো না আমাকে যে জোর করে ধরে নিয়ে আসতে হবে। সেনাবাহিনীরা দেশ কন্ট্রোল করে, এখন জোর করে কিছু হয় না ভাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি তো আস্থা আছে আপনাদের, আমি ওই আস্থা নিয়েই চলি। সে তো বলেছিল ওই নাকি একটা ব্রাইড শোর কথা বলে তাকে সাজিয়ে আনছে। আমার বউকে আমি ব্রাইডাল শুটে নিব না, কই নিব, এটা কি ভাই কাউকে বলতে হবে? কারণ আমার তো ওয়াইফ, আমি আমার বউকে বউ সাজাইছি, আমি ব্রাইডাল শুটে নেই নি তো। কারণ ওই দিন আমার প্রেস ব্রিফিং ছিল, তো ওই চিন্তা ভাবনা করছি যে আমার যেহেতু ওয়াইফ আমি সুন্দরভাবে একটু প্রেজেন্ট করবো। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে, সো প্রায় বছরখানি হয়ে গেছে। তারপরে আমি জেলখানায় গেছিলাম মিথ্যা একটা মামলায়, যে ওকে নাকি হচ্ছে মানে ওর বয়স হয় না এরকম একটা, ওর আম্মু একটা বয়স কম দিয়ে একটা মামলা দিয়েছিল নারী শিশু। সেই নারী শিশু নিয়ে হচ্ছে পুরুষ নির্যাতন গান একটা রিলিজ দিছিলাম আমি। তো তারপরে আমি সুস্থ হইতে না হইতে ও যে আমাকে বলবে যে জান আমি চলে আসছি, আমি তোমার ওয়াইফ, আমি তোমার, তুমি তো এখন সুস্থ, আমি চলে আসতে চাই। তো কোনো ছেলেই কিন্তু চাইবে না তার ওয়াইফকে দূরে রাখতে। সেই ক্ষেত্রেই কিন্তু আমার বাসায় ওর জায়গা দিছিলাম। তো ও কিন্তু 3 দিন আগেই বলছিল যে সাকিবের মতো ভালো ছেলেই হয় না, আর হচ্ছে আমি সারা জীবন থাকতে চাই। আর যে মানুষটা সারা জীবন থাকতে চাইছে সেই মানুষটা কিভাবে 3 দিন থেকে বুঝা গেছে একটা মানুষ কিরকম। এরপরে আবার আমাকে বলছে যে আমার নাকি ম্যানেজার ছিল, যেটা ওই যে 3 পিসের বিজনেস ওপেন করছিলাম হোম ডেলিভারির মাধ্যমে। সো ওই ম্যানেজারটা নাকি ওরে ফুসলায় ফাসলায় বলছে যে তুমি সাকিবের কাছে থাইকো না, চলে যাও, এটা সেটা, মানে এরকম কথাগুলা। তারপর ওর মার থেকে নাকি আরো টাকা খাইছে ওই ছেলেটা, ওরে আমার এখান থেকে পাঠিয়ে দিয়া ওর আম্মুর হাতেই তো আমি তুলে দিচ্ছি নিজেই, যে এরকম কাহিনী দেখতেছি, মানে ও ছটপট করতেছে, মানুষের কান কথা শুই না। একটা কথা আছে না যে আপনার যদি ফ্রেন্ড সার্কেলটা যদি আপনার ওয়াইফকে যদি উস্কানি দেয়, ওই ওয়াইফ থাকবে না ঘরে। সো ও যাইতে চাচ্ছিল ওর বাড়িতে, পরে ওর আম্মুকে ফোন দেওয়া হয়েছে মিশা ভাইকে দিয়ে, মিশা ভাই ফোন দিয়েছে, ওর আম্মু আসতে চায় না নিতে। তারপর হচ্ছে আয়সা নিয়ে গেছে অনেকবার ফোন দেওয়ার পরে। আর ইকরা হচ্ছে আমার পাও জমায় ধরছিল যে জান আমি তোমাকে ছাড়া যাবো না, আমার এইবারের মতো ভুল হয়েছে, মাফ করে দাও, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। পরে তারপর আমি চিন্তা ভাবনা করলাম যদি আমার বাসা থেকে কোনোভাবে কোনো প্রকারভাবে চলে যায়, ওর আম্মু আমাকে গুম খুনের মামলা দিবে, যে গুম করে রাখছে আমার মেয়েকে, মনে হয় যে কোনোভাবে হচ্ছে মানে মেরে ফেলছে। 3 দিন পরে বের হইলে কি আমি জেলে থাকবো, পরে দেখবেন যে ওর মার কাছেই আছে। এই জন্য ওর আম্মুর কাছে ওর রিটার্ন পাঠিয়ে দিচ্ছি।